সুগার বা ডায়াবেটিসে আক্রান্ত 100 জন রোগীকে যদি বিচার করা যায় তাহলে দেখা যায় 90 থেকে 95 জন লোক এই টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত। টাইপ 2 ডায়াবেটিস কী, এর থেকে মুক্তির উপায় কী, ইনসুলিন রেজিস্ট্যান্স কাকে বলে, এবং কোনো ব্যক্তি যদি ব্লাড সুগারে আক্রান্ত হয় তাহলে কোন কোন লক্ষণগুলো তার প্রকাশ পায়, এই টোটাল বিষয় নিয়ে আজকে একটা ওয়ান্সের ভিডিও, সাধারণ মানুষের দেখার মতো ভিডিও। ওষুধ খেয়ে কি ডায়াবেটিস ভালো হয়, আলটিমেট হয়নি। তোমার আগে যারা ওষুধ খাচ্ছে 10 বছর আগে থেকে, তুমি কোনো ডাক্তারের কাছে যাচ্ছ, সে 10 বছর আগে থেকে কোনো ব্যক্তি ওষুধ খাচ্ছে, অলরেডি সে ভালো হয়েছে, ওষুধের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। আজকে একটা খাবে, কালকে দুটো, পরশু তিনটে, এবার ওষুধের সংখ্যা বাড়ছে। তাহলে ডায়াবেটিস থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেটা জানতে গেলে প্রথম জানবো যে ডায়াবেটিস জিনিসটা কী। যদি অরিজিনাল জিনিসটা তুমি জানতে পারো তাহলে কিন্তু তুমি সেইভাবে সচেতন হবে এবং ওষুধ ছাড়াই তুমি ডায়াবেটিসকে নির্মূল করতে পারো। তাহলে আজকে যে বিষয় সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। মেডিকেল শাস্ত্রে ডায়াবেটিস কাকে বলে? বলছে ডায়াবেটিস হচ্ছে এমন একটা দীর্ঘস্থায়ী বিপাকীয় রোগ যেখানে হয় অগ্নাশয় ইনসুলিন উৎপন্ন করতে পারে না, নাম্বার 2, অথবা অগ্নাশয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি করলেও যে ইনসুলিনটা তৈরি হয় সেই ইনসুলিন কার্যকরভাবে রক্তের মধ্যে থাকা গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশ করাতে পারে না। ফলে রক্তের মধ্যে গ্লুকোজ বা চিনির পরিমাণ বেড়ে যায়। এই চিনির পরিমাণ বেড়ে যাওয়ার যে ঘটনা, সেই ঘটনা হচ্ছে ডায়াবেটিস। রক্তের মধ্যে থাকা চিনি বা গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশ করানোর জন্য কে মুখ্য ভূমিকা পালন করে? সেই হচ্ছে ইনসুলিন। ইনসুলিন যা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে তৈরি হয়, 51টা অ্যামাইনো অ্যাসিডের একটা পলিপেপটাইড হরমোন। ইনসুলিন কোথায় তৈরি হয়? অগ্নাশয়ের বিটা সেল থেকে। প্রধান কাজ কি? রক্ত থেকে গ্লুকোজকে কোষে কোষে প্রবেশ করানো। এর ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়, যার ফলে ব্লাডের মধ্যে সুগারের পরিমাণটা নিয়ন্ত্রণ থাকে। ডায়াবেটিস মেনলি 4 প্রকারের। নাম্বার 1 যেটা সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, নাম্বার 2 যেটা সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, নাম্বার 3 যেটা সেটা হচ্ছে আদার স্পেসিফিক ডায়াবেটিস, যেটা অন্য কোনো রোগের কারণে হঠাৎ করে হতে পারে, অথবা স্টেরয়েড জাতীয় ওষুধ যদি অতিরিক্ত সেবন করা হয় তাহলে এটা হয়ে থাকে। আর 4 নম্বর যে ডায়াবেটিস সেটা হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস বা জিডিএম, যেটা বলছে জাস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, জিডিএম। এটা গর্ভকালীন হয়ে থাকে, মেয়েদের যখন গর্ভাবস্থায় থাকে তখন 24 থেকে 28 সপ্তাহের মধ্যে এটা স্টার্টিং হয় এবং প্রসবের পরই এটা অটোমেটিক ভালো হয়ে যায়। তাহলে টোটাল ডায়াবেটিস হচ্ছে 4 প্রকার। নাম্বার 1 যেটা সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, এটা জেনেটিক ডায়াবেটিস হয়, বংশ পরস্পরে এটা হয়ে থাকে সাধারণত। টাইপ 1 ডায়াবেটিস এটা কি মূলত? বলছে টাইপ 1 ডায়াবেটিস একটা অটো ইমিউনো রোগ যেখানে রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে অগ্নাশয়ের ইনসুলিন উৎপাদনকারী যে সমস্ত বিটা সেলগুলো আছে সেই সেলগুলোকে নষ্ট করে দেয়, যার ফলে অগ্নাশয়ের যে বিটা সেল থেকে ইনসুলিন নিঃসরণ হয়, যে ইনসুলিন মেনলি ব্লাডের সুগারকে কোষের মধ্যে প্রবেশ করায়, সেই ইনসুলিন উৎপাদনটাই টোটালি বন্ধ হয়ে যায়। তাহলে এই টাইপ 1 ডায়াবেটিস একটা মারাত্মক ডায়াবেটিস, এটা বংশ পরস্পরে হয়ে থাকে। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এই টাইপ 2 ডায়াবেটিস সচরাচর আমরা প্রতিটা ফ্যামিলিতেই দেখতে পাই। সুগার বা ডায়াবেটিসে আক্রান্ত 100 জন রোগীকে যদি বিচার করা যায় তাহলে দেখা যায় 90 থেকে 95 জন লোক এই টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত। টাইপ 2 ডায়াবেটিস কী, এর থেকে মুক্তির উপায় কী, ইনসুলিন রেজিস্ট্যান্স কাকে বলে, এবং কোনো ব্যক্তি যদি ব্লাড সুগারে আক্রান্ত হয় তাহলে কোন কোন লক্ষণগুলো তার প্রকাশ পায়, এই টোটাল বিষয় নিয়ে আজকে একটা ওয়ান্সের ভিডিও, সাধারণ মানুষের দেখার মতো ভিডিও। ওষুধ খেয়ে কি ডায়াবেটিস ভালো হয়, আলটিমেট হয়নি। তোমার আগে যারা ওষুধ খাচ্ছে 10 বছর আগে থেকে, তুমি কোনো ডাক্তারের কাছে যাচ্ছ, সে 10 বছর আগে থেকে কোনো ব্যক্তি ওষুধ খাচ্ছে, অলরেডি সে ভালো হয়েছে, ওষুধের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। আজকে একটা খাবে, কালকে দুটো, পরশু তিনটে, এবার ওষুধের সংখ্যা বাড়ছে। তাহলে ডায়াবেটিস থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেটা জানতে গেলে প্রথম জানবো যে ডায়াবেটিস জিনিসটা কী। যদি অরিজিনাল জিনিসটা তুমি জানতে পারো তাহলে কিন্তু তুমি সেইভাবে সচেতন হবে এবং ওষুধ ছাড়াই তুমি ডায়াবেটিসকে নির্মূল করতে পারো। তাহলে আজকে যে বিষয় সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, এটা নিয়ে আলোচনা করব। প্রথম দেখো যে এই যে বাড়িটা কী নিয়ে গঠিত, না ইট নিয়ে গঠিত, বালি নিয়ে গঠিত, সিমেন্ট নিয়ে গঠিত, তাই তো? এই ইটগুলোকে যদি আমি খুলে নিই বাড়িটা থাকবে না। ঠিক সেম সিস্টেম আমাদের দেহটা যদি একটা টাউন বা শহর হিসেবে কল্পনা করো তাহলে দেহের মধ্যে যে মাংসপেশিগুলো আছে এগুলো কি না, এগুলো হচ্ছে এক একটা কলকারখানা। লিভারটা কি? সেন্ট্রাল স্টোরেজ, অর্থাৎ এই মাংসপেশিগুলো যেটা তৈরি করলো সেটা কোথায় সঞ্চিত হয়ে থাকবে? লিভারে। এই যে লিভারটাকে বলছে সেন্ট্রাল স্টোরেজ বা কেন্দ্রীয় গুদাম। আর আইটি হেডকোয়ার্টার হচ্ছে ব্রেন। অর্থাৎ আমাদের দেহটা, এই যে আমরা কথাবার্তা বলছি, চলাচল করছি, এই সব কিছুই চলছে কিসের জন্য? না বাড়িটা যেমন ইট নিয়ে গঠিত, বালি নিয়ে গঠিত, সিমেন্ট নিয়ে গঠিত, আমাদের দেহটা কী নিয়ে গঠিত? না আমাদের দেহটা কোষ নিয়ে গঠিত।
এই কোষগুলো যদি থাকে তাহলে আমরা থাকবো, কোষগুলো যদি খুলে নেওয়া হয় তাহলে আমাদের দেহটাই থাকবে না। আর এই কোষগুলোকে সজীব থাকার জন্য দুটো জিনিসের প্রয়োজন। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে অক্সিজেন আর গ্লুকোজ। তাহলে আমরা যাবতীয় খাবার খাই, মাছ, মাংস, ডিম, শসা, তরমুজ, যাবতীয় দুধ, সব কিছু খাবার, কোষ দেহ কি চিনে? দেহ কি চিনে? দেহ এইসব চেনে না, সে চিনে অক্সিজেন আর গ্লুকোজ। যাবতীয় খাবার খাওয়ার ফলে যে গ্লুকোজটা তৈরি হলো, সেই গ্লুকোজটা যে পৌঁছাচ্ছে কোথায়? না লিভার ভায়া হয়ে হার্টে, আর ফুসফুস থেকে অক্সিজেটেড ব্লাড, অক্সিজেনযুক্ত যে রক্ত, সেই অক্সিজেনযুক্ত রক্তটা এসে পৌঁছালো কোথায়? হার্টে। হার্ট কী করে? না পাম্প করে, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রতি অর্গানে পৌঁছে দেয় এই অক্সিজেন এবং গ্লুকোজকে। এই অক্সিজেন এবং গ্লুকোজ যখন কোষের কাছে যায়, তখন অক্সিজেনটা কী হয়? না ব্যাপন প্রক্রিয়ায় বা ডিফিউশন প্রক্রিয়ায় কোষের মধ্যে প্রবেশ করে। গ্লুকোজ কিন্তু কোষের মধ্যে প্রবেশ করতে পারে না। মনে করো এই রুমটা লক করা আছে বা তালা দেওয়া আছে এবং সামনে একজন দারোয়ান রাখা আছে। কোনো ব্যক্তি যদি এই রুমে ঢুকতে চায় তাহলে কি করতে হবে? না ওই দারোয়ানকে বলতে হবে, ওই দারোয়ান কি করবে? না তালাটা চাবির সাহায্যে খুলে দিবে, তখন তুমি রুমে ঢুকতে পারবে। এটা ঠিক সেম সিস্টেম। বলছে গ্লুকোজ রক্তে থাকলেও রক্তের গ্লুকোজ নিজে নিজে কোষে ঢুকতে পারে না। রক্তের গ্লুকোজকে কোষে ঢোকানোর চাবির কাজটা করে কে? ইনসুলিন। এই ইনসুলিনটা কোথায় তৈরি হয়? না অগ্নাশয়ের বিটা সেল থেকে তৈরি হয়। তাহলে ব্লাডে যখন গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়, তখন অগ্নাশয় টের পায় যে ব্লাডে সুগারের পরিমাণ বা গ্লুকোজের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, এগুলোকে কোষে ঢোকাতে হবে। কারণ কি? না কোষকে সজীব থাকতে গেলে কি দরকার? গ্লুকোজ এবং অক্সিজেন। এই গ্লুকোজ এবং অক্সিজেনের সাহায্যে কোষ, দেহের যে কোষগুলো, এই কোষগুলো কি করে? এটিপি উৎপন্ন করে, এনার্জি উৎপন্ন করে। এই এনার্জির সাহায্যে কিন্তু আমরা সমস্ত রকম কথাবার্তা বলি, কাজকর্ম করি, চলাফেরা করি। এই এনার্জিটা তৈরি করে কে? না কোষ। কিসের মাধ্যমে করে? না অক্সিজেন এবং গ্লুকোজ। অক্সিজেন নিজে নিজে ঢুকে যায় ব্যাপন প্রক্রিয়ায়, কিন্তু গ্লুকোজ বলছে নিজে নিজে ঢুকতে পারে না। গ্লুকোজকে ঢুকানোর কাজ করে কে? না কোষটা মনে করো তালা দেওয়া আছে, ঠিক রুমটা যেমন তালা দেওয়া ছিল, একজন দারোয়ান ছিল, ঠিক সেম সিস্টেমে মানুষদের যে কোষগুলো, আমাদের দেহের যে কোষ, সেই কোষে মনে করো তালা দেওয়া আছে। এই তালাটাকে খোলার যে চাবিকাঠি, সেটা কোথায় থাকে? না ইনসুলিনের কাছে। ইনসুলিন অগ্নাশয়ের আইলেটস অফ বিটা সেল থেকে তৈরি হয়। তাহলে যখন ব্লাডে সুগারের পরিমাণ বৃদ্ধি পায়, তখন অগ্নাশয় টের পায় ব্লাডে সুগারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সুগারটাকে কমাতে হবে। তখন কি করে? না অগ্নাশয় তার বিটা সেলকে বেশি বেশি ইনসুলিন নিঃসরণ করার অনুমতি দেয়। ফলে ব্লাডে ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি পায়। ইনসুলিন হচ্ছে একটা চাবির কাজ করে, কোষের তালাটাকে খুলে দেয়। তখন কি হয়? না কোষের ভেতরে গ্লুকোজ প্রবেশ করে। যখনই কোষের মধ্যে গ্লুকোজ প্রবেশ করলো, অক্সিজেন তো অটোমেটিক প্রবেশ করেছে ব্যাপন প্রক্রিয়ায়। এই গ্লুকোজ এবং অক্সিজেনের সাহায্যে কোষ কী করে? না কোষ সেটাকে রিসাইক্লিং করে, এটিপি উৎপন্ন করে, এনার্জি উৎপন্ন করে। সেই এনার্জির সাহায্যে আমরা চলাচল করতে পারি। যদি কোনো ব্যক্তি অলস হয়, কাজকর্ম করে না, কোষে যতটা এনার্জি তৈরি হচ্ছে ততটা এনার্জি যদি কোনো ব্যক্তি ব্যয় করতে না পারে, তখন কি হয়? না তখন কোষ নিজে সেই এক্সট্রা এনার্জিটাকে গ্লাইকোজেনে পরিণত করে কোষ প্রাচীরের মধ্যে সঞ্চয় করে রাখে। তাহলে এইভাবে দীর্ঘদিন ধরে যদি কোষ প্রাচীরের মধ্যে গ্লাইকোজেন বৃদ্ধি পেতে থাকে, তাহলে কোষের ভেতরের যে গহ্বরটা, সেই গহ্বরটা কী হবে? ছোট হবে। মনে করে এই রুমটাতে যদি আমি আরও ইট এখানে লাগাই, তা যত ইট বাড়াবো তত কী হবে? রুমটা ছোট হতে থাকবে। তা যত রুম ছোট হতে থাকবে তত কী হবে? এখানে কিছু রাখা যাবে না, আমি একসময় ঢুকতে পারবো না। ঠিক সেম সিস্টেমটা কোষের মধ্যে হয়। বলছে কোনো ব্যক্তি যদি এনার্জিটা যতটা কোষ তৈরি করলো, সেই এনার্জিটা ব্যয় না করে, তখন কোষ কী করবে? ওই এনার্জিটাকে গ্লাইকোজেনে রূপান্তরিত করবে এবং সেই গ্লাইকোজেনটা কোষ পর্দার মধ্যে সঞ্চিত হয়ে থাকবে। এমন একটা সময় আসবে যখন দেখা যায় যে কোষের জায়গা নেই, মানে কোষ ওভারলোড, কোষের ভেতরে জায়গা নেই, তখন ইনসুলিন চেষ্টা করলেও রক্তের গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশ করাতে পারবে না। কেন? না কোষ তখন ইনসুলিনটাকে রক্তের মধ্যে প্রবেশ করতে বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে? না কোষে জায়গা নেই, কোষ ওভারলোড হয়ে গেছে, কোষে প্রচুর পরিমাণে ফ্যাট জমে গেছে। তাহলে কোষে যে গ্লুকোজটা ঢোকাবো, গ্লুকোজটা থাকতে তো হবে, থাকবে না। এই অবস্থায় কি হয়? না যেহেতু ইনসুলিন কোষে গ্লুকোজকে ঢোকাতে পারছে না বা ব্লাড সুগারটাকে ঢোকাতে পারছে না, তাহলে রক্তের মধ্যে সুগারের পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। এই যে রক্তের মধ্যে সুগারের পরিমাণটা বৃদ্ধি পেল, এটা টের পাচ্ছে কে? না অগ্নাশয়। সে ভাবলো আমি তো এত ইনসুলিন পাঠালাম, মানে এতগুলো ইনসুলিন কি কাজ করছে? চাবির কাজ করছে। তাহলে এত ইনসুলিন পাঠিয়েছি, তাহলেও রক্তের গ্লুকোজের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে কেন? তাহলে আরও বেশি করে তখন বিটা সেলগুলোকে বলে আরও বেশি ইনসুলিন রক্তের মধ্যে পাঠাও। তাহলে আরও বেশি ইনসুলিন তৈরি করছে বিটা সেলগুলো। তখন এই বেশি পরিমাণ ইনসুলিন জোর করে কিছু পরিমাণ গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশ করায়, যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণটা কম হয়,
কিন্তু ইনসুলিনের পরিমাণটা অনেক বেশি থাকে। এই অবস্থাটাকে বলছে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ ইনসুলিন চেষ্টা করছে রক্তের গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশ করানো, কোষ বাধা দিচ্ছে যেমন না ঢুকতে পারে। এই যে অবস্থা ইনসুলিনকে রেজিস্ট করছে, এই অবস্থাটাকে বলছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স যদি হয় তাহলে কোন কোন প্রবলেমগুলো হতে পারে? নাম্বার 1 যেটা সেটা হচ্ছে ডায়াবেটিস হতে পারে। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে কোলেস্টেরল বৃদ্ধি পেতে পারে। নাম্বার 3 যেটা সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এটা হতে পারে। 4 নম্বর যেটা সেটা হচ্ছে ফ্যাটি লিভার হতে পারে। আর 5 নম্বর যেটা সেটা হচ্ছে ওবেসিটি, ওজন বেড়ে যেতে পারে। আর 6 নম্বর যেটা সেটা হচ্ছে ডিপ্রেশন বা মানসিক অবসাদ, এইগুলো হতে পারে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলটা কী পাবো? ব্লাড যদি টেস্ট করি তাহলে দেখতে পাবো যে ব্লাডে ইনসুলিনের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে, বাট সুগারের পরিমাণটা কিন্তু কন্ট্রোল আছে। এইভাবে যদি বেশ কিছুদিন চলতে থাকে তাহলে কি হবে? একটা সময় আসবে যে ইনসুলিন তৈরি করতে করতে অগ্নাশয়ের বিটা সেলগুলো ক্লান্ত হয়ে পড়বে, মানে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, যার ফলে তারা সাফিসিয়েন্ট ইনসুলিন তৈরি করতে পারবে না। ফলে রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণ অনেক বেড়ে যাবে। এই রক্তে যদি গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যায় এবং ইনসুলিন যেটা তৈরি হলো সেই ইনসুলিনের পরিমাণও যদি বেড়ে যায়, তখন ইনসুলিন কি করে? এই অতিরিক্ত গ্লুকোজটাকে ফ্যাটে রূপান্তরিত করে এবং লিভারের চারপাশে জমা রাখে। এর ফলে কি হয় না, ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে। এই ফ্যাটি লিভারের পরিমাণটা যদি অনেক বেশি হয়ে যায় তখন কি হয়? বাড়তি যে ফ্যাটটা যেটা ইনসুলিন তৈরি করছে সেই ফ্যাটটা কি হয় না, সেই ফ্যাটটা যে পেটের যে আমাদের ফ্যাট সেল আছে সেই ফ্যাট সেলের মধ্যে সঞ্চিত হয়, যার ফলে কি হয়? আমাদের ভুঁড়ি বাড়তে থাকে। তাহলে যখন ভুঁড়ি বাড়ে মানে পেটটা বড় হয়, তখন অটোমেটিক বুঝতে হবে যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। আর এই অবস্থায় কোনোভাবে যদি ইনসুলিন গ্লুকোজকে প্রবেশ করাতে না পারে তখন রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যায়। এই অবস্থাটাই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এই টাইপ 2 ডায়াবেটিসে যখন কোনো ব্যক্তি আক্রান্ত হয় তখন কোন কোন লক্ষণগুলো প্রকাশ পায় সেই লক্ষণগুলো এবার আসা যাক। প্রথম দেখো যে রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, ইনসুলিন সাফিসিয়েন্ট আছে, ইনসুলিন রক্তের গ্লুকোজকে কোষে ঢোকাতে পারছে না, তখন কিডনি কি করে? আমাদের যে কিডনিগুলো আছে এই কিডনিগুলো তখন হাল ধরে। রক্তে যখন অনেক বেশি পরিমাণে গ্লুকোজ থাকে তখন কিডনি চায় কি না, রক্তটাকে ফিল্টার করে কিছু পরিমাণ গ্লুকোজটাকে ছেঁকে বাইরে বের করে দেওয়া, যার ফলে কি হয়? ইউরিনের যে আউটপুট সেই আউটপুটটা বেড়ে যায়, যার ফলে ঘন ঘন প্রস্রাব পায়। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 কি না, ঘন ঘন তেষ্টা পাওয়া। প্রস্রাবটা বেশি হওয়ার কারণে শরীরে কি হয় না, জলশূন্যতা সৃষ্টি হয়। এই জলশূন্যতা ব্রেন চায় না, ফলে এই জলশূন্যতা পূরণ করার জন্য ব্রেন বারবার তেষ্টার যে অনুভূতি সেটা জাগায় যাতে শরীরে জলের ঘাটতি পূরণ হয়। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর যেটা সেটা হচ্ছে ঘন ঘন ক্ষুধা পাওয়া। কারণটা কি? বলছে রক্তে বেশি পরিমাণে গ্লুকোজ থাকা সত্ত্বেও রক্তের গ্লুকোজ যেহেতু কোষে ঢুকতে পারছে না, ফলে কোষে কি হয়? এনার্জি তৈরি হচ্ছে না, তাহলে কোষে একটা এনার্জি শূন্যতা সৃষ্টি হয়। এই এনার্জি শূন্যতা সৃষ্টি হওয়ার জন্য কোষ ব্রেনকে বারবার সিগন্যাল দেয়, খাবার কি আসে নাই, খাবার কি আসে নাই, অর্থাৎ রক্তে গ্লুকোজ কি নেই, গ্লুকোজ আমার কোষের মধ্যে প্রবেশ করছে না। তখন ব্রেন কি করে না, ব্রেন বারবার ক্ষুধার অনুভূতি জাগায়। 4 নম্বর কি, অনেক বেশি ক্লান্ত অনুভব হওয়া। কারণটা কি? বলছে ডায়াবেটিসে যেহেতু রক্তের গ্লুকোজটা কোষের মধ্যে প্রবেশ করতে পারে না, কোষের মধ্যে যদি গ্লুকোজ এবং অক্সিজেন দুটোই প্রবেশ করে তখন কি করে না, কোষ এনার্জি তৈরি করতে পারে। তাহলে ব্লাডে ইনসুলিন সাফিসিয়েন্ট থাকা সত্ত্বেও ব্লাডের গ্লুকোজকে যেহেতু ইনসুলিন কোষের মধ্যে প্রবেশ করাতে পারে না, যার ফলে কোষে কী হয়? এনার্জি শূন্যতা সৃষ্টি হয়, মানে কোষ এনার্জি তৈরি করতে পারে না, তাহলে কোষে এনার্জি শূন্যতা সৃষ্টি হয়। এই এনার্জি শূন্যতার জন্য আমাদেরকে অনেক বেশি কী হয় না, ক্লান্ত মনে হয়। এটাই হচ্ছে তার কারণ। 5 নম্বর যেটা সেটা হচ্ছে চোখে ঝাপসা দেখা। কেন ঝাপসা দেখা যায় কারণটা একটু ব্যাখ্যা করা যাক। বলছে রক্তে যখন গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় তখন রক্তটা কী হয়? অনেকটা ঘন হয়ে যায়। এই ঘন রক্ত দেহের প্রতিটা অংশ থেকে জলকে টেনে নেওয়ার চেষ্টা করে। চোখের মধ্যে থাকা রক্ত যদি চোখের লেন্স থেকে জল শোষণ করে নেয় তখন চোখের যে লেন্সটা সেই লেন্সটা কী হয়? অনেকটা সংকুচিত হয়ে যায়। এই সংকুচিত হওয়ার ফলে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের কিছুটা পরিবর্তন হয়, যার ফলে আলোক রশ্মি রেটিনায় গঠিত হতে পারে না, যার ফলে আমরা চোখে ঝাপসা দেখি। কারণটা একটু ব্যাখ্যা করা যাক। মনে করে এটা একটা হিউম্যান চোখ, মানুষের একটা চোখ, এটা হচ্ছে চোখের মধ্যে যে লেন্সটা আছে সেই লেন্সটা। আলোক রশ্মি যখন বাইরে থেকে এলো এসে চোখের লেন্সে প্রবেশ করলো তখন কী হয়? আলোক রশ্মির প্রতিসরণ হয়। প্রতিসরণ কাকে বলে? বলছে আলোক রশ্মি যদি একটা মাধ্যম থেকে যেতে যেতে অন্য মাধ্যমে প্রবেশ করে, যেমন কোথা থেকে আসছিল? বাতাস থেকে আসছে। সমস্ত বস্তু থেকে যে আলোক রশ্মিগুলো আসছে কোথা থেকে আসছে? বাতাস থেকে আসছে। এসে কোথায় প্রবেশ করলো না, আমাদের চোখের লেন্সে। লেন্সের ঘনত্ব যেহেতু বাতাসের ঘনত্ব থেকে বেশি, তাহলে ঘন মাধ্যমে প্রবেশ করেছে। তাহলে আলোক রশ্মি যদি একটা মাধ্যম থেকে যেতে যেতে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মির গতিবেগের অভিমুখের পরিবর্তন হয়। দেখো এটা যদি না থাকতো তাহলে আলোক রশ্মিটা কেমন যেত? স্ট্রেট বরাবর যেত, এরকম স্ট্রেট যেত। এখন যখন লেন্সে প্রবেশ করলে কিছুটা বেঁকে গেল। এই যে বেঁকে যাওয়া, এই বেঁকে যাওয়াটা হচ্ছে রিফ্লেকশন বা প্রতিসরণ।
তাহলে আলোক রশ্মি যখন চোখের লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয় হয়ে কোথায়, যদি রেটিনায় মিলিত হয় তখন আমরা কোনো বস্তুকে পরিষ্কার এবং স্পষ্ট দেখতে পাই। তাহলে একটা বস্তুকে পরিষ্কার এবং স্পষ্ট কখন আমরা দেখতে পাই, ওই বস্তু থেকে নির্গত আলোক রশ্মি আমাদের লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়ে যদি রেটিনায় মিলিত হয় তাহলে বস্তুটাকে পরিষ্কার এবং স্পষ্ট দেখতে পাবো। কিন্তু যদি রেটিনার পরে বা রেটিনার আগে মিলিত হয় তাহলে বস্তুটাকে আমরা কেমন দেখবো, অস্পষ্ট দেখব। ব্লাড সুগারের ক্ষেত্রে কী দেখা যায় না, ব্লাডের মধ্যে গ্লুকোজ বা চিনির পরিমাণটা বৃদ্ধি পায়, এর ফলে ব্লাডটা অনেকটা ঘন হয়ে যায়। এই ঘন ব্লাড মানে চোখের মধ্যে যে রক্তটা আছে এই রক্তটাও কি হয়, অনেকটা পুরু হয়ে যায় সুগারটা বেশি থাকার জন্য। চোখের মধ্যে থাকা রক্ত কী করে না, চোখের মধ্যে যে সমস্ত অংশগুলো আছে তাদের কাছ থেকে জলটাকে শোষণ করে নেয়। চোখের মধ্যে যে লেন্স আছে এই লেন্স থেকে যদি জল শোষণ করে নেয় তখন লেন্সটা কী হয়, কিছুটা সংকুচিত হয়ে যায়। এই সংকুচিত হয়ে যাওয়ার ফলে বাইরে থেকে আগত আলোক রশ্মি যখন লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়ে তারা ঠিক রেটিনায় মিলিত হতে পারে না। কোথায় মিলিত হয়, রেটিনার ঠিক আগে মিলিত হয়। আমি কি বললাম, আমরা কোনো বস্তুকে কখন দেখতে পাই পরিষ্কার স্পষ্ট, যদি লেন্স দ্বারা আলোক রশ্মি প্রতিষ্ঠিত হয়ে রেটিনায় মিলিত হতো এটার মতো, তাহলে কিন্তু পরিষ্কার দেখব। এখানে কি হয়েছে, ব্লাড সুগার আক্রান্ত ব্যক্তিদের কি হয় না, রেটিনায় মিলিত না হয়ে কিছুটা আগে মিলিত হয়, যার ফলে কি হয়, বস্তুটাকে অস্পষ্ট দেখা যায়। এটা হচ্ছে 5 নম্বর কারণ। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে কাটাছেঁড়া বা ঘা, এটা দেরিতে শুকায়। কারণটা কি বলছে, রক্তে যদি গ্লুকোজ বেশি দিন ধরে থাকে তাহলে দেহের নার্ভের যে সেন্সিটিভিটি সেই সেন্সিটিভিটি অনেকটা কমে যায়। ফলে শরীরের কোনো অংশ যদি কেটে যায় সেখান থেকে যতটা সিগনাল ব্রেনে যাওয়ার কথা ততটা সিগনাল যায় না, যার ফলে ইমিউনি সিস্টেমের যে রিপেয়ারিং প্রসেস সেই প্রসেসটা অনেকটা স্লো হয়ে যায়, যার ফলে শরীরের কোনো অংশ যদি কেটে যায় সেই কেটে যাওয়া অংশ ঘা টপ করে শুকায় না। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে কোনো অংশ যদি কেটে যায় সেখান থেকে যে ব্যথার যে সিগন্যালটা, সেই ব্যথার সিগন্যালটা আমাদের ব্রেনে এসে পৌঁছায়। ব্রেনে যদি ব্যথার সিগন্যাল বেশি করে পৌঁছায় তাহলে কী হবে, আমরা তখন বেশি ডাক্তার দেখাই, জন্য আমরা ওষুধ খাই। এখন কোনো অংশ মনে করে কেটে গেছে এবং এখানে যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলো প্রায় অকেজ হয়ে গেছে, যার ফলে যে সিগন্যালটা ব্রেনে পৌঁছাচ্ছে সেই সিগন্যালটা অনেক কম। তখন কি হয় না, আমাদের মনে হয় না যেখানটা ব্যথা লাগছে বা যন্ত্রণা হচ্ছে, হালকা মনে হয় ও এমনি ভালো হয়ে যাবে। তাহলে আমাদের কি হয়, দেরি হয় ডাক্তার দেখাতে, যার ফলে কি হয়, অরিজিনাল কিন্তু সেটা হয় না। যদি নার্ভ ভালো থাকতো তাহলে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, অর্থাৎ সেখানে ইনফেকশন হয়ে গেছে অলরেডি। সেই ইনফেকশনের যে যন্ত্রণা বা ব্যথা, সেই ব্যথার যে সিগন্যালটা অনেক কম যাচ্ছে বলে আমরা বুঝতে পারছি না, যার ফলে ডাক্তার দেখাতে আমাদের দেরি হয়। এই জন্য কী হয়, ভেতরের ঘাটা আস্তে আস্তে বাড়তেই থাকে, টপ করে শুকায় না। এই